বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন। আহ্বায়ক তামিম ইকবাল বললেন, বোর্ডের ভাবমূর্তি ফিরিয়ে আনাই প্রধান কাজ। জ্বালানি নিয়ে ভোগান্তি কমছেই না, দাম এখনই বাড়ানো হবে না, সংসদকে বললেন মন্ত্রী। সরবরাহে কিছুটা ঘাটতির তথ্য জ্বালানি উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে, রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর। হাম উপসর্গে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বিগত সময় দুর্নীতি করতেই স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাচের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী। সমঝোতা না হলে রাতেই ইরান সভ্যতা বিলুপ্তের হুঁশিয়ারি ট্রাম্পের। গালফ অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র মিত্রদের ওপর পাল্টা হামলার হুমকি বিপ্লবী গার্ডের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভেঙে দেওয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। গত নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির পরামর্শে বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। একই সঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট করছেন মনির হোসেন খান। মঙ্গলবার দুপুরে বিসিবি বোর্ড সভা করেছেন আমিনুল ইসলাম বুলবুল। তখনও তিনি জানতেন না এটাই হতে যাচ্ছে বিসিবিতে তার শেষ সভা। সহসভাপতি ফারুক আহমেদ জানান, তারা পদত্যাগ করছেন না। আমার মনে হয় রিজাইন করার সম্ভাবনা আমার নাই। তাদের আর পদ ছাড়তে হয়নি। ঘণ্টাখানেক পরেই সংবাদ সম্মেলন করে বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসি পরিচালক আমিনুল আহসান জানান, বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম প্রভাব খাটানোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। বিসিবি নির্বাচনের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অযাচিত হস্তক্ষেপ ও প্রভাব খাটানোর অভিযোগ করেছে এনএসসি গঠিত তদন্ত কমিটি। তখনকার স্পোর্টস অ্যাডভাইজারের পছন্দের প্রার্থীদের নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সময়সীমার পরে মনোনয়ন গ্রহণ, ভোটার তালিকার আগাম প্রবেশাধিকার, বেআইনি প্রচারণায় সহায়তা ইত্যাদি। বিসিবি বোর্ড ভেঙে দিয়ে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে এনএসসি। এই কমিটির দায়িত্ব 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, তার সঙ্গে আছেন সালমান ইস্পাহানি, ফাহিম সিনহা, মিনহাজুল আবেদিন নান্নু, আজহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম, ইসরাফিল খসরু, রাসনা ইমাম, রফিকুল ইসলাম বাবু ও তানজিল চৌধুরী। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচিত হয়ে বিসিবি সভাপতির চেয়ারে আবারও বসতে চান তামিম ইকবাল। অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনেই এ তথ্য জানান তিনি। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সভাপতির পদে বসেন তামিম। সন্ধ্যায় বিসিবিতে হয় অ্যাডহক কমিটির সভা। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়ে সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম। তার সাথে আসেন কমিটির আরও বেশ কয়েকজন সদস্য। বৈঠকে বসেন তারা। ফাহিম সিনহা, আজহার আলী খান সহ বেশ কয়েকজন বিদেশে থাকায় সরাসরি অংশ নিতে পারেননি সভায়। বৈঠক শেষে কর্মপরিকল্পনার কথা জানান তামিম। লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করি। আমরা লাস্ট অনেক বোর্ডে দেখেছি যে বিভিন্ন বোর্ড ডিরেক্টর বিভিন্ন সময় ইন্টারভিউ বা বিভিন্ন সময় অনেক কিছু বলেছেন। আমরা এই জায়গা থেকে সরে এসে আমরা একজন স্পোকস পারসন ঠিক করেছি
এনিথিং টু ডু উইথ দ্য বোর্ড প্লিজ কন্ট্যাক্ট হিম। ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওটা তানজিল ভাই হবে। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, বা ওবার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে। বুধবার সন্ধ্যায় বসবে নতুন কমিটির আনুষ্ঠানিক সভা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ক্রমেই যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে জ্বালানি নিতে পাম্পে যানবাহনের সারি। কেউ মধ্যরাত থেকে অপেক্ষা করে পেট্রোল পাম্পে 6 থেকে 7 ঘন্টা অপেক্ষার পর পাচ্ছেন তেল। দীর্ঘ লাইনে অপেক্ষারত যানবাহনকে তেল দিতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্মীরা। রিপোর্ট করছেন মহিবুল্লাহ মহিব। রাজধানীর পরিবাগের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পাম্পের দৃশ্য এটি। মোতালেব প্লাজা হয়ে কাটাবন শাহবাগ ঘুরে এই পাম্পে এসে মিশেছে যানবাহনের দীর্ঘ লাইন। ধারণা করা হয় এই লাইন ছড়িয়ে পড়েছে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে। মধ্যরাতে লাইনে দাঁড়িয়ে 6 থেকে 7 ঘন্টা পর মিলছে জ্বালানি। প্রতিটি মোটরসাইকেলে দেয়া হচ্ছে 5 লিটার তেল, আর প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাস পাচ্ছে 20 লিটার তেল। 4 ঘন্টা হয়েছে লাইনে আসছে, এই পর্যন্ত আসছে, এখনো আরো 10-12টা গাড়ি আছে। 5টা 20 মিনিটে গাড়ি লাগাইছি কাটাবন, এই পর্যন্ত আইছি। এখন আপনারাই বলেন যে আমরা কি করতে পারি। এখন বাজে কয়টা? প্রায় 12:30। গতকালকে সন্ধ্যার সময় লাইনে দাঁড়িয়েছিলাম বিজয় সরণি পাম্পে, কিন্তু ওখানে লাইনে দাঁড়ানোর পরে দেখলাম যে 1-2টার আগে তেল পাওয়া যাবে না, সেজন্য কালকে ব্যর্থ হয়ে বাসায় চলে যাই। আজকে সকাল 10:30 থেকে লাইনে দাঁড়াইছি কাটাবন থেকে, এখনও পাম্প কেবল চোখে দেখলাম আর কি। আমি মেরাদিয়া থেকে ঘুরে আসছি, সব পাম্পগুলা বন্ধ। যে জিগে তেল নাই, রশিদে আটকে থুয়ে দিছে, ভিতরে তেল নাই বলতেছে। তো আমরা খোঁজ লাগে কোন জায়গায় তেল পাওয়া যায়, ওই জায়গায় সব মানুষগুলো আইসা পড়ে। তো ওই জায়গায় যে পাম্পগুলোর মধ্যে যে তেল নাই, কেন তেল নাই, ওই জায়গার মধ্যে তারা একটা জাগো জিজ্ঞেস করো কেন তেল দিতেছে না, কেন তেল বন্ধ করে রাখছে, কেন বলে তেল নাই। তাইলে তো আমরা তো আর এত হয়রানি হই না ভাই। হচ্ছে পাম্পে আপনি দেখেন যে একটা গাড়ি দিতে কত সময় লাগতেছে। আমার কাছে মনে হয় যে তেল যে পরিমাণে দিতে পারে তার চেয়ে স্লো গতিতে দেওয়াতে এত বড় লম্বা সিরিয়াল। জ্বালানি তেল নিয়ে এমন পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের দাম বাড়ানো হয়নি। তারপরও মানুষের মধ্যে তেল কেনা নিয়ে এই প্রতিযোগিতা বা অপেক্ষা কেন? শুধুমাত্র গ্রাহকরা, সাধারণ গ্রাহকরা প্যানিক হয়ে এই ঘরে, এই মাঠে বাজারে বিভিন্ন জায়গায় ট্যাঙ্কে যে ছোট ছোট ড্রামের মধ্যে মজুত করে এই ক্রাইসিসটা তৈরি করছে। এটা থেকে যদি বের হয়ে আসে, তেল নিয়ে আমাকে তেল নিতে হবে, ফুল ট্যাঙ্কি তেল নিতে হবে, এটা থেকে যদি বের হয়ে আসে তাহলে এই ক্রাইসিসটা থাকবে না। আমি মেঘনা পেট্রোলিয়ামে জব করি, আমি প্রধান সহকারী হিসেবে আছি। আমি একদম আস্থা নিয়ে বলছি, আমি বিশ্বাস রেখে বলছি, আমাদের সারা বাংলাদেশে যতগুলো ডিপো আছে সবগুলো ডিপোতে তেল ফুল করা আছে। আমি আজকেও খবর নিয়েছি চট্টগ্রামে নতুন জাহাজ আনলোড হচ্ছে এবং তার পিছনেও জাহাজ তৈরি আছে। তেলের কোনো রকম ক্রাইসিস নেই। ক্রাইসিস যদি ভবিষ্যতে হয় সারা পৃথিবীতেই হবে। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সংকট কোথায় গিয়ে ঠেকে সে প্রশ্ন এখন সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, জ্বালানির দাম এখনই বাড়ানো হবে না। দাম নিয়ে প্রতি মাসে সভা হয়, যদি প্রয়োজন হয় আইনানুযায়ী সমন্বয় করে তখন দেখা যাবে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শওকতুল ইসলামের মনোযোগ আকর্ষণী নোটিশে মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করে সরবরাহ ঠিক রাখার চেষ্টা করছে। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সমস্যার কারণে সারা বিশ্বেই জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তারপরও দেশে এখন 1,64,644 মেট্রিক টন ডিজেল আছে। এপ্রিলে আরও 1,38,000 মেট্রিক টনের বেশি দেশে আসবে। মন্ত্রী জানান, 10,500 টন অকটেন আছে। আরও 71,443 টনের বেশি এপ্রিলে আসবে। এছাড়া 16,000 টনের পেট্রোল আছে এবং এপ্রিলে আরও 36,000 টন আসবে। মন্ত্রী আরও জানান, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ জ্বালানির মূল্য বাড়ালেও দেশে এখনও তা করা হয়নি। এদিকে সংসদে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে আজ আরও 9টি বিল আকারে সংসদে পাশ করা হয়। আমাদের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে একটি আইন আছে। সেই আইন অনুসারে আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই।
আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। সরকারি দলের সংসদীয় সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন সরকারি দলের সংসদ সদস্যরা। বিশেষ করে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হয়। দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে সরকারি দলের সংসদীয় সভায়। জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও তা অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, সংকট বাড়তে থাকলে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে সরকারকে। আর জ্বালানির মজুদের তথ্য জানতে অ্যাপস চালু করতে যাচ্ছে সরকার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি থাকলে তা খতিয়ে দেখবে সরকার। দুদক পুনর্গঠনের পর এই কার্যক্রম গতিশীল করা হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দায়িত্ব নেয়ার পর বিএনপি সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলো সত্য, বিগত স্বৈরাচারী শাসনের পর ভঙ্গুর অর্থনীতি ও বৈশ্বিক সংকট সামাল দিতে হচ্ছে তাদের। জনগণ যেন এটা মনে করে এটার ঝড় ঝাপটা কোনো না কোনো ফর্মে আমাদের সবার উপরেই কম বেশি পড়বে। জ্বালানি সংকট নিরসনে সরকারের পদক্ষেপ জানান উপদেষ্টা। বলেন, এলডিসি গ্রাজুয়েশনের জন্য এখনই প্রস্তুত নয় সরকার। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন অ্যাপটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি একটা বড় কারণ এটা একটা নতুন সরকার জ্বালানি মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন, সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় হওয়ার দুর্নীতি কিভাবে তদন্ত করবে তাও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে, কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না। এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর খুব অবশ্যই রাখা হবে। হামের প্রাদুর্ভাব মোকাবেলার পাশাপাশি অর্থনীতিকে পুনর্জীবনের কাজ শুরু করে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আমার তো টাকা লাগবে, অর্থনীতির পুনরুজ্জীবন ছাড়া এটা হবে না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ভারত সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সে দেশে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং এর সঙ্গে বৈঠক করবেন, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম। বৈঠকের মধ্য দিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং অগ্রগতি হবে বলে আশা মন্ত্রণালয়ের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জ্বালানি সহযোগিতা এবং ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক নেতিবাচক দিকে মোড় নেয়। অন্তর্বর্তী সরকারের সময় দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হয়নি, এমনকি ভিসা দেওয়া বন্ধ হয়ে যায়। বিশ্লেষকরা ধারণা করছিলেন বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, তারই বাস্তব প্রতিফলন শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির মরিশাসে ইন্ডিয়ান ওশান সম্মেলনে যাওয়ার পথে নয়াদিল্লিতে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হরদীপ সিং এর সঙ্গে। বৈঠকে দুদেশের মধ্যে আস্থার ভিত্তিতে আলোচনা হবে বলে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে
এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় মন্ত্রীদের বৈঠকে বৈশ্বিক পরিস্থিতি, জ্বালানি, ভিসা সহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হতে পারে। ইরান আর যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে জ্বালানি যেই সংকট পড়েছে পুরো পৃথিবী, সেখানে এনার্জি সিকিউরিটি বা জ্বালানির নিরাপত্তা কিভাবে করা যায়, দ্বিতীয় ভিসা রেজিম আরও তৎপর কিভাবে করা যায়, সেই জায়গায় কত তাড়াতাড়ি খোলা যায়, কারণ বড় একটা প্রেশার আছে বাংলাদেশের জনগণ স্বাস্থ্যের কারণে, শিক্ষার কারণে, এমনকি ট্যুরিজমের কারণেও বেড়াতে যায়। তো সেটা আমি মনে করি দিল্লিও চেষ্টা করবে এখানে একটা পিপল সেন্ট্রিক সম্পর্ক তৈরি করার ব্যাপারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী সহ অন্যদের ভারতে আশ্রয় গ্রহণ দুদেশের সম্পর্কের অগ্রগতিতে বাধা হবে না বলে মনে করেন এই বিশ্লেষক। শেখ হাসিনা এই প্রথমবার আশ্রয় নিয়েছে দিল্লিতে, এটাও ঠিক না। উনি তিনবার আশ্রয় নিয়েছে, একবার ৭৫-এর পরে, আরেকবার যখন প্রেসিডেন্ট জিয়া রহমান যখন অ্যাসিসিনেট হয় তখনই কিন্তু উনি চলে গিয়েছিলেন দিল্লিতে, আর এবার তৃতীয়বার। তো তাতে বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে এগিয়ে গেছে যেভাবে যাওয়ার কথা। তো আমার মনে হয় না যে এটা বড় একটা বিষয় হবে। দিল্লি থেকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই বিমানে মরিশাস যাবেন পররাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের প্রতিনিধি দল। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মালয়েশিয়া থেকে আগামীকাল ২৬,০০০ টন অকটেন এবং ২৫,০০০ টন ফার্নেস সহ মোট ৫১,০০০ মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে আসছে দুটি ফুয়েল ট্যাঙ্কার। জ্বালানি তেলের এই বড় চালানগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক গণসংযোগ ফারজিন হাসান মৌমিতা জানান, এমটি সেন্ট্রাল স্টার নামের একটি ফুয়েল ট্যাঙ্কার ২৬,০০০ মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে আগামীকাল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে প্রায় ২৫,০০০ মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে এমটি ইস্টার্ন কুইন্স নামের আরেকটি জাহাজও বহির্নোঙরে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে বিপিসি কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানান, দেশে তেলের সংকট নেই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে বিপিসি। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নতুন উৎস থেকেও এ মাসে তেল পাওয়া যাবে। এর বাইরে চুক্তি অনুযায়ী তেল আসছে। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে রিমান্ড এবং জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়েছে। হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিনকে গ্রেফতার নিয়ে আসামি পক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে গণ অভ্যুত্থানের সময় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তাকে রাত ৪টার পরে তার ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে এবং ৫টার দিকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিএমপির বনানী, উত্তরা, যাত্রাবাড়ি, লালবাগ, বাড্ডা সকল থানায় তার বিরুদ্ধে মামলা আছে। মঙ্গলবার দুপুরে শিরিন শারমিনকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় যেহেতু সে আধার নামী আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের ১৫০০ আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং ২০,০০০ নেতা কর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে। এই সব ঘটনার সঙ্গে, এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত।
শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। এই মামলা ছাড়াও ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 7টি মামলা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরিন শারমিন। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা এ পদে দায়িত্বে ছিলেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 11 দলীয় জোট নেতারা অভিযোগ করেছেন গণভোটের রায় বাস্তবায়নে ছল চাতুরির আশ্রয় নিচ্ছে সরকার। রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অধ্যাদেশের মধ্যে 20টি অধ্যাদেশ পাশ না করার সিদ্ধান্ত দেশকে অস্থিতিশীলতা এবং হুমকিতে ফেলবে। গণপরিষদের অধিবেশন আহ্বান ও গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 5 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোট নেতারা অভিযোগ করেন 133টি অধ্যাদেশের মধ্যে ফ্যাসিবাদ রোধে রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অধ্যাদেশের মধ্যে 20টি অধ্যাদেশ পাশ না করার সিদ্ধান্তে জনরায়কে উপেক্ষা করা হয়েছে, যা দেশকে অস্থিতিশীলতা হুমকিতে ফেলছে। সরকার সময়ের বাধ্যবাধকতায় অজুহাতে তড়িঘড়ি করে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছে। সরকার জনরায়কে উপেক্ষা করছে। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতি নিয়েই 11 দলীয় জোট মাঠে নামবে বলে জানান জোট নেতারা। রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত রোগীর চাপ। রাজধানী ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 713 জন হাম আক্রান্ত রোগী। গত 16 দিনে হামের 4 শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালটিতে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত একদিনে সারা দেশে হামে 11 জনের মৃত্যু হয়েছে। আর হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 1234 জন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের দাবি, কার্যকর পদক্ষেপ নেয় হামে আক্রান্ত রোগীর মৃত্যুর হার কমে গেছে। দুর্নীতি করতে স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাচ রাখা হয় এমন অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী এই খাতের দুর্নীতি শতভাগ নির্মূলের ঘোষণা দেন। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। ঢাকার বাইরে উন্নত চিকিৎসা না পেয়ে অনেকে ভিড় করছেন রাজধানীতে। গত একদিনে 290 জন হাম নিয়ে ভর্তি হয়েছে রাজধানীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে। হাসপাতালটিতে মোট হাম আক্রান্ত রোগী আছে 713 জন। এদের মধ্যে 48 জনের অবস্থা ঝুঁকিপূর্ণ। হাম হয়েছে, হাম হওয়ার পরে চোখে আর মুখে গা হয়েছে। এই যে বাচ্চার গায়ে র্যাশ হয়েছে, তারপরে চোখে হয়েছে, জ্বর, ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা। নারায়ণগঞ্জ থেকে আসছি, বাচ্চার হামের সমস্যা হয়েছে, আমরা প্রথম বুঝতে পারিনি। এখানে আমি 7-8 দিন হয়েছে আসছি, আগের থেকে তো সুস্থ। সব মিলিয়ে ডিএনসিসির হাসপাতালটির মতো অন্য হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের অনেকের বয়স 9 মাসের নিচে। টিকা নিয়েও আক্রান্ত হচ্ছে অনেক শিশু। ডাক্তারের টিকা কার্ড দেখালাম যে এই রুগী টিকা দেওয়ার পরেও এই হাম হয়েছে। 9 দিন ট্রিটমেন্ট করার পরে ভালো হচ্ছে না। র্যাশগুলো ভালো হয়েছে কিন্তু খুব শ্বাসকষ্ট হয়েছে। তারপরে ম্যাম এখানে পাঠাইছে, এখন একটু ভালো। ঢাকার এই বিশেষায়িত হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, মূলত শিশু রোগীর সংখ্যাই বেশি। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আসার কারণে রোগীদের জটিলতা বাড়ছে, ফলে চিকিৎসা ব্যবস্থাপনাও কঠিন হয়ে উঠছে। বর্তমানে যেমন সবার মধ্যে একটা হামের সম্পর্কে একটা ভীতি তৈরি হয়েছে, সচেতনতা তৈরি হচ্ছে, ফলে এখন জ্বর আসলেই সবাই একটু হাম কিনা চিন্তা করা শুরু করে। তো অবশ্যই যদি জ্বরের, এর জন্য আমরা যেটা বলে থাকি যে হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি মানে আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। তাকে আইসোলেট করে ফেলুন, তাকে আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নৈতিকতার উন্নতি না হলে স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয়। আমরা এই মেসেজটাকে ফাইট করার জন্য যে আপনি যেটা বললেন, শুধু ডিএনসিসি না, আমরা প্রত্যেক জায়গায় আইসোলেশন বেড আমরা গ্রাম লেভেল পর্যন্ত বলে রেখেছি, 3-4টা বেড করে আমরা ওখানে রেডি রাখতেছি। বড় বড় হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিসরে ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে।
ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে যেখানে আছে এগুলিকে শক্তিশালী করা হচ্ছে, ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে। আমরা মেজার্স নিচ্ছি, ডাক্তার যেগুলি বলছেন এগুলি শর্টেজ আমাদের অনেকখানে আছে, এখানে কিন্তু রোগী আর ভর্তি নিতে পারছে না। আমরা অন্য জায়গায় আমাদের আরও আমরা শিশু হাসপাতাল আছে, আমরা সব জায়গায় খোলা করতেছি, বিভিন্ন জায়গায় শিফট করতেছি। হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায়, ময়মনসিংহ সিটি, বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। 3 মে থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। এদিকে রাজশাহী ও ময়মনসিংহে হাম রোগে মারা গেছে 4 শিশু। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। রাজশাহীতে হাম ভাইরাস উদ্বেগজনক হারে বাড়ছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 1 রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে রয়্যাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে আরও 2 জনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেলে নতুন করে 18 জন রোগী ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে 123 জন রোগী চিকিৎসাধীন। শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছে 43 জন। এদিকে ভোরে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত চিকিৎসাধীন 7 শিশুর মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন করে 28 জন ভর্তি হয়েছে। গত 17 মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 276 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই। জেলা হাসপাতাল সূত্র জানায় 24 ঘন্টায় নতুন করে আরও 22 জন হাম রোগী ভর্তি হয়েছে। চলতি বছরে জানুয়ারি থেকে পর্যন্ত জেলায় মোট 446 জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবশেষ তথ্য মতে জেলায় হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মশিউর রহমান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে কোনো মহামারী মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও সেই প্রত্যাশা অনুযায়ী হাম মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী। মঙ্গলবার কেন্দ্রের শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে এই খাত পিছিয়ে পড়েছে। এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়েও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি এই সেক্টরে। তো সুতরাং বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। ইরান প্রসঙ্গ। আজ রাতে পুরো ইরান সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে না দিলে এই পরিণতি হবে বলে হুমকি তার। হরমুজ ইস্যুতে ইরানকে দেয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে এক টুইটে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তবে এতে পাত্তা না দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। সাফ জানিয়ে দিয়েছে, ইরানে হামলা জোরালো হলে এবার উপসাগরীয় অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র তার মিত্রদের তেল গ্যাস ক্ষেত্রে আঘাত হানবে তেহরান। পাল্টাপাল্টি করা এই হুমকিতে যুদ্ধ ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানে পরমাণু হামলার আশঙ্কা নাকচ করেছে হোয়াইট হাউস। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। এক রাতে পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আর কখনো উদ্ধার করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী আবারও খুলে না দিলে এই পরিণতি হবে বলে হুমকি দেন ট্রাম্প। হরমুজ খোলা ইস্যুতে ইরানকে দেয়া 48 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে এক টুইটে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, শিগগিরই বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। 47 বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান হবে বলেও টুইটে লেখেন তিনি। আর এরপরই ইরানের খার্গ দ্বীপে হামলা চালায় আমেরিকা। এই দ্বীপ থেকে রপ্তানির প্রায় 90% তেল বিদেশে পাঠায় ইরান। তবে যথারীতি এই হুমকিকে ভয় না পেয়ে পাল্টা কড়া জবাব দিয়েছে ইরানও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলার ক্ষেত্রে চূড়ান্ত সীমা পার হয়, তাহলে তেহরানের আঘাতও কেবল উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এই অঞ্চলের বাইরে থাকা আমেরিকা ও তার মিত্রদের সামরিক ঘাঁটি, তেল ও গ্যাস ক্ষেত্রেও ইরান ব্যাপক আঘাত হানবে বলেও হুমকি দিয়েছে।
এর আগেও এক রাতেই ইরান গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিয়ে সমঝোতায় আসতে ইরানকে পঞ্চম দফায় 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় জটিল পরিস্থিতির মাঝে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন তাহলে আমেরিকার মোড়লগিরির ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আরো হামলা বাড়ায় তাহলে যুদ্ধ আরো দীর্ঘ হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বিপাকে পড়বে আমেরিকা সহ গোটা বিশ্ব। এরই মধ্যে তেল গ্যাসের সংকট ও পণ্যের দাম বাড়ায় ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এমনকি মার্কিন রাজনীতিবিদরা ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। ট্রাম্পকে অভিশংসন বা ক্ষমতা থেকে অপসারণ করা যায় কিনা তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। যুদ্ধের এই পরিস্থিতিতে আরেক বিস্ফোরক দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের এক প্রতিবেদন। তারা বলছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হামলায় আহত হয়ে এখন কোমায় চলে গেছেন। ইরানের কোম শহরে তার চিকিৎসা চলছে। গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদপত্রটি। এদিকে যুদ্ধবিরতিতে রাজি হতে ইরানে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেছে ইসরায়েল। এক জরুরি সতর্কবার্তায় সাধারণ ইরানিদের আগামী 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন এলাকা থেকে দূরে থাকার নির্দেশও দিয়েছে আইডিএফ। এরই মধ্যে ইরানের একটি রেল ব্রিজে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে 2 জন। শুধু ইরান নয়, লেবাননেও হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান ধ্বংসের পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আঘাত হানছে ইরানি ড্রোন ও মিসাইল। হামলা হয়েছে তুরস্কে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে। এতে নিহত হয়েছে অন্তত 3 জন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত 14টি বিল জাতীয় সংসদে পাশ করা হয়েছে। বিলগুলোর ওপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে বিলগুলোর ওপর কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠ ভোটে সরাসরি সেগুলো পাশ হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি 98টি অপরিবর্তিতভাবে এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল, 16টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। পাশ হওয়া বিলগুলোর ক্ষেত্রেও বিশেষ কমিটি বিলগুলোকে অপরিবর্তিতভাবে পাশের সুপারিশ করেছিল। জ্বালানি সংকট কাটাতে মেট্রোপলিটন এলাকায় অনলাইন অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, মেট্রোপলিটন শহরগুলোর শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনতে সরকার অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ের কথা ভাবছে। এই লক্ষ্যে এরই মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে বলেও তিনি জানান। সার্বিক মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। শিক্ষার মানোন্নয়ন ও বৈষম্য দূর করার বিষয়ে গুরুত্ব আরোপ করে মন্ত্রী জানান, এখন থেকে অভিন্ন মানদণ্ড বজায় রাখতে সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। অনলাইন অফলাইন এডুকেশন নিয়ে আপাতত সমস্যা সমাধান করতে পারি। এই ফুয়েল প্রাইসিস এবং ট্রাফিক কনজাংশন, এই বিদ্যুতের বিভ্রাট থেকে আমাদেরকে কিছুটা সাশ্রয় করা যায়, সেই ব্যাপারে আলোচনা করছি। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেয়। আসামিদের সবাই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 4 জন গ্রেফতার রয়েছেন এবং পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি
গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। 2024 সালে 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। পরে এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে 6 জনকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। সেই মামলার তদন্ত শেষে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় এই 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আমাদের তদন্তে ট্রাইব্যুনাল 2 সেখানে গ্রেফতার আছে হচ্ছে এবিএম ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, মোহাম্মদ ফিরোজ এবং তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ বা ফরিদ। এই 4 জন তারা অলরেডি গ্রেফতার আছে। তাদেরকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী তাদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। অগ্রগতি নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি.কে. গৌস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেন তারা। সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আসামি পক্ষের আইনজীবী জানান, 2004 সালে 21 জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় 1 জন নিহত ও 29 জন আহত হন। আজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে শুনানি হয়। 342 ধারায় নিজেদের বক্তব্য উপস্থাপন করেন আসামিরা। শুনানি শেষে ন্যায় বিচার হলে খালাস পাবেন বলে আশা আরিফুল হক চৌধুরীর। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। আজকে আমরা আমরা আমাদের জবানবন্দি দিতে আসছি এবং এই মামলা ন্যায় বিচার হইলে আমরা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন BSEZ যৌথভাবে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চালু করেছে লায়ন কর্পোরেশন জাপান এবং কল্লোল লিমিটেড। 3.3 হেক্টর জমির ওপর তৈরি এই প্ল্যান্টে ডিশ ওয়াশিং লিকুইড, টুথব্রাশ সহ বিভিন্ন হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন করা হবে। শিমিজু কর্পোরেশনের নকশা এবং নির্মাণে গড়ে ওঠা এই কারখানায় গুণগত মান নিশ্চিত, নিরাপদ উৎপাদন ব্যবস্থা, আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন কল্লোল লিমিটেডের চেয়ারম্যান গো ইচিতানি জানান, এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটির কার্যক্রমের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে। উন্নত মানের নতুন পণ্য বাজারে সরবরাহের সক্ষমতা বৃদ্ধি পাবে। কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন কল্লোল লিমিটেডের যৌথ অংশীদার গোলাম মোস্তফা বলেছেন, এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় দক্ষ জনবল গড়ে উঠবে। লায়ন কল্লোলের ফ্যাক্টরি অপারেশনসের পরিচালক তাকাশি ওচিয়াই জানিয়েছেন, বৈশ্বিক উৎপাদন মানদণ্ডকে দেশীয় পর্যায়ে প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্ভরযোগ্য উৎপাদন ভিত্তি গড়ে তোলা হবে, যা দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক রপ্তানির সম্ভাবনাও বৃদ্ধি করবে। পরে গি ইচিতানি এবং গোলাম মোস্তফা প্রতীকী বৃক্ষরোপণ করেন। পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের যৌথ উদ্যোগে চালু হলো কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। এই কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতাল অডিটোরিয়ামে কার্ডের উদ্বোধন এবং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। এই কার্ডের মাধ্যমে চিকিৎসক ও কর্মকর্তারা উন্নত ব্যাংকিং সুবিধা পাবেন বলে জানান পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ইসাম ইবনে ইউসুফ সিদ্দিকী, পূবালী ব্যাংকের মহাখালী শাখার শাখা ব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহিন শাহরিয়ার, হেড অফ কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক NM ফিরাজ কামাল, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কয়ার হাসপাতালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুলতান মিনহাজউদ্দিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডাক্তার ফয়সাল জামান, পরিচালক প্রফেসর ডাক্তার ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর কিছু খবর এখন থাকছে ডেস্ক রিপোর্ট। 3 দিনব্যাপী 7ম বাংলাদেশ ইকোনমিস্ট সামিটের উদ্বোধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ডক্টর সাইমা হক বিদিশা এবং অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তৈবুর রহমান। আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ডক্টর ফেরদৌসী নাহার এবং ইকোনমিক্স স্টাডি সেন্টারের মডারেটর অধ্যাপক ডক্টর সেলিম রায়হান।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও র্যালি হয়েছে রাজধানীতে। সকালে আল মানার হাসপাতাল লিমিটেড ও হেল্প স্টার চ্যারিটির উদ্যোগে মোহাম্মদপুরে ক্যাম্পটির উদ্বোধন করে। এতে বক্তব্য রাখেন আল মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডক্টর আবু খলদুন আল মাহমুদ, হাসপাতালের সিও ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার প্রফেসর ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম খান, হেল্প স্টার চ্যারিটির কান্ট্রি ম্যানেজার ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, SPGRCর সভাপতি শওকত আলী এবং সমাজসেবক মুস্তাক আহমেদ মাহবুব। শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি KM রাফসান রাব্বি। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে মানব পাচার সিন্ডিকেট হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন খোকন। বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মানব পাচারের শিকার হওয়াদের স্বজনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন। আহ্বায়ক তামিম ইকবাল বলেন, বোর্ডের ভাবমূর্তি ফিরিয়ে আনাই প্রধান কাজ। জ্বালানি নিয়ে ভোগান্তি কমছে না, দাম এখনই বাড়ানো হবে না, সংসদকে বললেন মন্ত্রী। সরবরাহে কিছুটা ঘাটতি তথ্য জ্বালানি উপদেষ্টার। জুলাই গণ অভ্যুত্থানে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে, রিমান্ড এবং জামিন আবেদন নামঞ্জুর। হাম উপসর্গে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। বিগত সময়ে দুর্নীতি করতে স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাচের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। সমঝোতা না হলে রাতে ইরান সভ্যতা বিলুপ্তের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। গলফ অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র এবং মিত্রদের ওপর পাল্টা হামলার হুমকি বিপ্লবী গার্ডের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।